এসএসসি পরীক্ষা 2026 ও 2027 সকল শিক্ষার্থীদেরকে রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে একটি মাস্টার ক্লাস তোমাদের জন্য রচনা করছে এবং সম্পূর্ণ আমার হাতে লেখা তুমি দেখতেই পারছো। এখানে পর্যায় সারণীর কোন কোন থিওরিগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং সেখানে তোমাকে কি কি বুঝতে হবে এবং পর্যায় সারণীর প্রত্যেকটা জিনিস অর্থাৎ 1 থেকে শুরু করে 118টি পর্যায়ে যে সংখ্যা আছে বা ধাতু রয়েছে প্রত্যেকটা জিনিস তুমি কিভাবে মনে রাখতে পারো, কোন টেকনিকের সাহায্যে মনে রাখতে পারো এবং মনে রাখার যে সুপার টেকনিকগুলো সেগুলো কিন্তু আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো। আশা করি এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 শিক্ষার্থীদেরকে এই ক্লাসটার পরে পর্যায় সারণী সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি তোমাদের পর্যায় সারণী। আশা করি তোমরা সবাই এই অধ্যায়টি পূর্বেও করেছো। তো সর্বপ্রথম যদি আমরা পর্যায় সারণী নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের কি পর্যায় সারণী। পর্যায় সারণীর শুরুতে আসতে হলে পর্যায় সারণীর পটভূমি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হয়, কেননা পর্যায় সারণীর যে পটভূমি সেই পটভূমির মধ্যে পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা থিওরি রয়েছে, যে থিওরিগুলো প্রতিবারই কিন্তু প্রশ্নপত্রে দেখা যায়। এখন এই থিওরিগুলো কি কি সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। প্রথম হলো ল্যাভোইসিয়ার থিওরি। ল্যাভোইসিয়ার থিওরি কাকে বলে, মানে এই প্রশ্নটা কিন্তু আসে যে ল্যাভোইসিয়ার থিওরিটি লেখো, আধুনিক তারপর কি আধুনিক থিওরিটি লেখো বা আধুনিক পর্যায় সারণীর সূত্র লেখো অথবা ডোবেরাইনারের সূত্রটি লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নে প্রচুর পরিমাণে দেখা যায়। এবং ল্যাভোইসিয়া যে সূত্রটি আসছে সেটা হলো 1189 সালে, অর্থাৎ ল্যাভোইসিয়া এই সূত্রটি কবে আসছে 1189 সালে তিনি ল্যাভোইসিয়া সর্বপ্রথম এই সূত্রটি আবিষ্কার করেন। বিজ্ঞানী ল্যাভোইসিয়া সর্বপ্রথম মৌলিক পদার্থ অর্থাৎ যে পদার্থ শুধুমাত্র মৌলিক পদার্থগুলোকে ধাতু ও অধাতু এই দুইটি ভাগে ভাগ করেন তিনি। অর্থাৎ বিজ্ঞানী ল্যাভোইসিয়া যিনি আছে তিনি সবগুলো মানে আমাদের যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে তিনি ধাতু এবং অধাতুতে ভাগ করেন। অর্থাৎ সেই অনুসারে অবস্থান ধাতু, মুদ্রা ধাতু এগুলো কিন্তু ছিল না, তিনি ধাতু এবং অধাতু এই দুইটি শ্রেণীতে ভাগ করেছিলেন। আচ্ছা, তিনি একই সাথে ভৌত অবস্থা, কঠিন, তরল, বায়বীয় এই 3 ভাগে ভাগ করেন। তার মানে তিনি ল্যাভোইসিয়া যে পর্যায় সারণীটি করেছেন তিনি কিসের ভিত্তিতে করেছেন, মৌলিক ধাতুগুলোকে তিনি 2 ভাগে ভাগ করেছেন, সেটা হলো ধাতু এবং অধাতুতে ভাগ করেছেন। অপরদিকে যদি কথা বলি তার ভৌত অবস্থা, ভৌত অবস্থা মানে বাহ্যিক অবস্থা, ভৌত অবস্থা বলতে বাহ্যিক অবস্থা, সেই বাইরের অবস্থাকে তিনি কঠিন, তরল এবং বায়বীয় এই 3টি মাধ্যমে বিভক্ত করেছেন যা বর্তমানে রয়েছে। তিনি মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করে। মানে ল্যাভোইসিয়া সর্বপ্রথম কয়টি মৌল নিয়ে কাজ করে, 33টি মৌল নিয়ে কাজ করে। বর্তমান মৌলের সংখ্যা কত, 118টি। এখন বর্তমানে 118টি মৌল রয়েছে, যার মধ্যে আমরা জানি যে 94টি কি প্রকৃতিতে পাওয়া যায়, মানে আর বাকিগুলো আবিষ্কৃত, তাই না? এখন সেই অনুসারে ল্যাভোইসিয়া শুরু করেছিল কতটি দিয়ে, মাত্র 33টি মৌল দিয়ে, যেটাকে আমরা ফনেক্স এটাকে আমরা অধাতু বলি। অর্থাৎ হলো তোমার ফনেক্স বলতে বোঝা হলো ফসফরাস, তারপর হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এগুলো হলো অধাতু। এবং জিঙ্ক এবং মার্কারি এই দুটো হলো ধাতু। ইনার মতে, ল্যাভোইসিয়ার মতে জিঙ্ক এবং মার্কারি হলো ধাতু, আর উপরে যে মৌলগুলো দেখতেছো এগুলো হলো তোমার অধাতু, মানে ফন। আমরা ফোন বানান যেমন করি, দেখো এখানে ফোনস আছে, ফোনস, ঠিক আছে, যার মধ্যে ইটা নাই আর বাকি সবই আছে, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখতে পারি যে ল্যাভোইসিয়ার অধাতু কোনগুলো, সেটা হলো ফোন। ল্যাভোইসিয়ার অধাতু হলো ফোন, ফোনের পি হলো ফসফরাস, এইচ হলো হাইড্রোজেন, ও হলো অক্সিজেন, এন হলো নাইট্রোজেন, ই তো নাই, আর এস হলো সালফার। তার মানে তিনি এই কটাকে অধাতু বলেছেন। তাহলে ল্যাভোইসিয়ার অধাতুগুলোকে আমরা মনে রাখতে পারবো তো নাকি? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আসলে ডোবেরাইনারের ক্রয় সূত্রটি লিখো। ডোবেরাইনারের ক্রয় সূত্রটি লিখো, প্রচুর পরিমাণে আসবে, মানে এটাকে তুমি প্রত্যেকটা বোর্ডে দেখতে পারবে ইনশাল্লাহ, কোনো না কোনো বোর্ডে থাকবেই। পাশাপাশি যদি সামনে তোমাদের যেই পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে তোমরা এই জিনিসটা কম পাবা। আচ্ছা, 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন 3টি মৌলকে তাদের পারমাণবিক ভর এর ক্রম অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগফলের অর্ধেক হয়। এটি হলো কি ক্রয় সূত্র বলা হয়। তাহলে ল্যাভোইসিয়ার ক্রয় সূত্রকে পুরোটা মুখস্থ রাখবা। ল্যাভোইসিয়ার ক্রয় সূত্র হলো মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর এর ক্রম অনুসারে সাজালে, মানে ছোট থেকে বড় অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর ও প্রথম 3টি মৌলের পারমাণবিক ভর যোগফলের অর্ধেক হয়।
ঠিক আছে। আচ্ছা, ডোবেরানের মানে বিজ্ঞানী ডোবেরানার ক্লোরিন, তারপর হলো ব্রোমিন এবং হলো আয়োডিনকে প্রথম কি ক্রয় মৌল হিসাবে চিহ্নিত করেন। তাহলে প্রশ্ন এরকম আসতে পারে যে ডোবেরানের প্রথম ক্রয় মূল্য নিচের কোনটি? ডোবেরানের প্রথম ক্রয় মূল্য নিচের কোনটি? সেক্ষেত্রে ক্রয় মূলগুলো কোনগুলো? সেটা ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এগুলোকে বলা হয় কি ক্রয় মূল্য। এগুলোকে বলা হয় কি ক্রয় মূল্য। ঠিক আছে। আচ্ছা, তো ডোবেরানা থেকে আমাদের এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে। তারপর সে এলো নিউল্যান্ড। নিউল্যান্ড কাজ করছে কবে? তিনি করছিলেন 1829 সালে, আর নিউল্যান্ড করছিল হলো 1864 সালে। লিওল্যান্ড তোমার 1864 সালে মৌলসমূহের জন্য নিউল্যান্ড অস্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন, যা বর্তমানে তোমাদের ঘ নম্বর প্রশ্ন আসে যে উপরের মৌলটি বা উপরের যৌগটি কি অস্টক নিয়ম অনুসরণ করেছে কিনা ব্যাখ্যা করো, ডায়াগ্রাম অঙ্কন করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকে। এই সূত্র অনুযায়ী মৌল সম্পর্ক যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায়, তবে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে মিলে যায়। সূত্রটা মনে রাখবা, ক নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মুখস্থ করে নিবা। তারপর আসলে মেন্ডেলিফের আধুনিক সূত্র। মেন্ডেলিফের সূত্র বা আধুনিক সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা আসেই তো তোমরা সবাই জানো যে আধুনিক পর্যায় সারণীর আধুনিক সূত্র লেখো, মেন্ডেলিফের সূত্রটি লেখো, তো এগুলো কিন্তু থাকে। তো মেন্ডেলিফের যে সূত্রটি তিনি করেছিলেন সেটা হলো 1869 সালে তিনি করেছিলেন। আর রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলের ধর্মকে পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। তিনি বলেন, তার মানে এখান থেকে তার সূত্র মেন্ডেলিফের সূত্র হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবৃত্তিত হয়, তবে এতে কিছু ত্রুটি দেখা যায়। ঠিক আছে, তো এটা তো দরকার নেই, এই পর্যন্ত সূত্র ঠিক আছে, জাস্ট এই পর্যন্ত। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবৃত্তিত হয়, এটা হলো মেন্ডেলিফের সূত্র। তবে এতে একটু ত্রুটি দেখা যায়, যেমন আর্গনের ভর হলো 40, পটাশিয়ামের ভর হলো 39 হওয়া সত্ত্বেও পর্যায় সারণীতে আর্গনকে পটাশিয়ামের পূর্বে স্থান দেওয়া হয়েছে। কেন? আমরা জানি যে আর্গন যে হলো 18 নম্বর মৌল, আর্গন হলো 18 নম্বর মৌল, এই কণাতে অবস্থান করে সে। এবং পটাশিয়ামের কথা বললে 19 নম্বর মৌল, সে নিচে, মানে 18-র পরে 19কে স্থান দেওয়া হয়েছে, মানে আর্গনের পরে পটাশিয়ামকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি খেয়াল করি আর্গনের যে বিষয়টা, আর্গনের ভর সংখ্যা 40, কিন্তু পটাশিয়ামের ভর সংখ্যা তো 39, তাহলে এর ভর সংখ্যা কিন্তু কম, তাই না? আচ্ছা, এই ত্রুটিটা মেন্ডেলিফের সূত্রের মধ্যে আমরা কি করি দেখতে পারি। আচ্ছা, এরপর হলো মোসেলের যে সূত্র। তো মোসেলের সূত্রটাও তোমরা আর সংশোধিত, মানে পর্যায় সারণীর সংশোধিত সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো একবার মুখস্থ করবা। আমি পর্যায়ক্রমে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নগুলো মানে যেমন মানে সিরিয়াল মাফিক যেভাবে আছে তোমাদের মেন বইয়ে, সেইভাবে তোমাকে একেবারে যাবতীয় সকল কিছু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, যেন তোমার কোনো প্রবলেম না হয়। ক নম্বর প্রশ্ন, খ, গ, ঘ সকল প্রশ্ন তুমি যেন খুব অনায়াসে উত্তর করতে পারো। তো মোসলে যে সূত্রটা করছিল সেটা হলো 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন। এতে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি সংশোধিত হয়। তাহলে এই যে বর্তমানে আমরা যে সংশোধিত সূত্রটা ব্যবহার করি, এই সূত্রটার প্রস্তাব কে দেয়? সেক্ষেত্রে হলো মোসলে, দেয়কে মোসলে। অথবা পর্যায় সারণীর যে পারমাণবিক সংখ্যা ভিত্তিক বা ইলেকট্রন সংখ্যা ভিত্তিক যে পর্যায় সারণী, তার প্রবক্তাকে বা তার প্রস্তাব করেন কে? উত্তর হবে মোসলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে সংশোধিত সূত্রটা দাঁড়ায় কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে কে আবৃত্তিত হয়। মেন্ডেলিফের সূত্র ছিল পারমাণবিক ভর অনুসারে, আর এখানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী এই পরিবর্তনটা করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় আধুনিক সূত্র। সংশোধিত সূত্র বা আধুনিক সূত্রকে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে কি হয়? আবৃত্তিত হয়। এরপরে আসি হলো বর্তমান আমাদের যে এটা হলো ইউপ্যাক বলতে বোঝায় আই বলতে ইন্টারন্যাশনাল, ইউ বলতে ইউনিয়ন অফ, পি বলতে পিওর অ্যান্ড, এ বলতে অ্যাপ্লাই, সি বলতে কেমিস্ট্রি। অর্থাৎ তোমার কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাই কেমিস্ট্রি। ঠিক আছে, ইউপ্যাকের পূর্ণরূপ প্রশ্ন আসে, ইউপ্যাকের পূর্ণরূপ কি?
আচ্ছা, 2012 সাল পর্যন্ত টোটাল মৌল ছিল হলো 118টি মৌল কি শনাক্তকরণ করা হয় কোথায়? ইউপেকে। ইউপেকে 2012 সাল পর্যন্ত 118টি মৌল শনাক্তকরণ করা হয়, যার মধ্যে 144টি মৌলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 118টি তারা কি শনাক্তকরণ করছে, কিন্তু ইউপেক যে আছে সেই ইউপেক 114টাকে তারা স্বীকৃতি দিয়েছেন, 114টাকে তারা স্বীকৃতি দিয়েছেন, বাকিগুলোকে দেয় নাই। এর মধ্যে 144টাকে স্বীকৃতি দেওয়ার পরে এর মধ্যে 112টির নামকরণ করা হয়েছে ইউপেক অনুসারে। ইউপেক অনুসারে 112টির নামকরণ করা হয়েছে এবং বাকিগুলোর নামকরণ করা হয়নি। আবার এই 112টি যে নামকরণ করা হয়েছে ইউপেক অনুসারে, কথা মনে রাখবো যে ইউপেক হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাই কেমিস্ট্রি। আন্তর্জাতিকভাবে এই যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু সকল কিছু নির্ধারণ করে এবং সকল কিছুর নামকরণ ইউপেক অনুসারে হয়ে থাকে। তো ইউপেক হলো টোটাল মূল্য 118টি, কত 118টি মূল্য রয়েছে, তার মধ্যে তোমার কি স্বীকৃতি দেওয়া হয়েছিল 144টি মূলকে। দেখো, তো শনাক্তকরণ করার পরে কিন্তু আরো কিছু মূলকে কিন্তু তোমার কি করা হয়েছিল, স্বীকৃতি দেওয়া হয়েছিল 140, মানে 118 থেকে কিন্তু অনেক বেশি। এগুলোকে স্বীকৃতি দেওয়ার পরেও 112টির নামকরণ ইউপেক করছিল, যার কারণে বর্তমানেও মৌলগত 118টি রয়েছে। এই যে মৌলগুলো রয়েছে এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, 98টি কোথায় প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু বাকি যে 14টি সেটা কিন্তু ল্যাবরেটরিতে উৎপন্ন হয়। কথাগুলো ভালো করে মনে রাখবা যে 118টি মৌলের মধ্যে কতগুলো মৌল প্রকৃতিতে পাওয়া যায়, 98টি, অথবা 118টি মৌলের মধ্যে বা পর্যায় সারণীতে কতগুলো মৌলকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, উত্তর হবে 14টি। এই প্রকৃতিতে যে 98টি পাওয়া যায় এর মধ্যে আবার 33টি তেজস্ক্রিয় মাধ্যমে উৎপন্ন করা যায়। যেই 98টি যে প্রকৃতিতে পাওয়া যায় এটাকেও আবার এর মধ্যে আবার 33টাকে তেজস্ক্রিয়তার মাধ্যমেও উৎপন্ন করা সম্ভব হয়েছে এবং বিজ্ঞানীরা তা করেছেন। এবার আসি তোমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী মুখস্থ করার আমার কাছে দুইটা টেকনিক আছে। মোটামুটি একটা টেকনিক তোমরা সবাই জানো, আর একটা টেকনিকও আমার কাছে আছে, হয়তো সেটা তুমি অত ভালো করে নাও জানতে পারো। আর একটা বিষয়, আমি এই সম্পূর্ণ পিডিএফ এর ক্লাসটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই প্রত্যেকটা করেছি। কোনো প্রবলেম হলে অবশ্যই তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো, পাশাপাশি এই নোটগুলো যারা নিতে চাও তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তো গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে সেটাকে আমরা মনে রাখি, হাইনি নাকে রবি ছেঁচে ফেলেছে। হাইনি নাকে রবি ছেঁচে ফেলেছে। হাই বলতে এইচ লি, আমরা লি বানান করি। যদি আমরা বর্তমানে যদি মেসেঞ্জারের ভাষায় যদি কথা বলি, মেসেঞ্জারে আমরা যেভাবে লিখি, লি লেখে কিভাবে, এলআই লি, ঠিক আছে। তো লি বানান হলো এলআই লি, না লিখে কি এনে না, এনে না। অনেকে তো আবার স্টাইল করে এনে এইচও লেখে, তো এনে হলো না হয়, তাই কি না। কে বলতে ক, মানে কে। রবি আরবি, রবি ছেঁচে সিএস, ফেলেছে হলো এফআর। তাহলে হাইনি কে আমরা এখানে বলি হেলিনাকে রবি ছেঁচে ফেলেছে, যদি এখানে হাইনি লেখা আছে। আচ্ছা, হেলিনাকে রবি ছেঁচে ফেলেছে, গ্রুপ নাম্বার 1 মনে রাখার উপায়। এখন বলা হলো ভাই প্রতীক তো বুঝতে পারলাম, পারমাণবিক সংখ্যার কি করবেন? হ্যাঁ, অবশ্যই পারমাণবিক সংখ্যাও মনে রাখার সুপার টেকনিক আমাদের কাছে রয়েছে। তুমি যদি পারমাণবিক সংখ্যাগুলোর মধ্যে খেয়াল রাখো, প্রথম পার্থক্য সবসময় থাকে 2, তারপরের পার্থক্য 8, পরের পার্থক্য 8, আর বাকিগুলো তো তোমাদের দরকারই নেই এসএসসি লেভেলের জন্য। তাহলে 2 আর 8 পার্থক্য রাখলেই হবে। প্রথমটা 2, দেখো এই দুজনের মধ্যে মানে একের সাথে 2 যোগ করলে হয় 3, এই যে 3 হয়েছে। তারপর একটা পার্থক্য 8, তাহলে 3-এর সাথে 8 যোগ করলে কত হয়? 3-এর সাথে 8 যোগ করলে হয় 11। পরেরটার পার্থক্য কত? 8, তাহলে পরেরটার পার্থক্য যদি 8 হয়, 11-এর সাথে 8 যোগ করলে 19। তোমাদের এই পর্যন্ত মুখস্থ রাখতে বলা হয়। তুমি চাইলে এইটা এইভাবেও মনে রাখতে ইজিলি পারো, 2 8 8, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 1 এর সর্ববহিষ্ঠ স্তরে একটি ইলেকট্রন আছে। এই গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সবগুলোর স্তরে একটি ইলেকট্রনই আছে। পাশাপাশি আরেকটা বিষয় হলো, গ্রুপ মৌলের সবগুলো মৌলকে বলা হয় ধাতু, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি? ধাতু বলা হয়। অনেকে তোমার কি, তো আমরা এটাকে ধাতু বলি। এর যোজনী, গ্রুপ 1 এর মৌলের যোজনী হলো তোমার 1, গ্রুপ 1 এর যোজ্যতা হলো 1, ঠিক আছে। তো এটা মোটামুটি আমাদের মনে রাখার একটা বিষয়। এবং গ্রুপ 1 যে কোনো মৌলের সাথে একটি ইলেকট্রন ত্যাগ করে কি করে? বিক্রিয়া প্রদর্শন করে। বিক্রিয়ার আমাদের কাছে টোটাল 5টা সূত্র আছে। যে কোনো বিক্রিয়া 5টি সূত্রের মাধ্যমে তুমি খুব অনায়াসেই করতে পারবা। তো চলো আমরা আসি গ্রুপ 2। গ্রুপ 2, তো গ্রুপ 2 এ তুমি সচরাচর যদি মৌলের হিসাব করে দেখো, এখানে 1 2 3 4 5 6 7টা মৌল থাকে। কারণ পর্যায় থাকে কয়টা? 7টা। 7টা পর্যায়ে 7টা করে মৌল থাকে। কিন্তু গ্রুপ 2 এর কথা বলে দেখো,
1 2 3 4 5 6টা আছে, মানে সামনের একটা নাই, কারণ হাইড্রোজেন একমাত্র প্রথম গ্রুপের উপর অবস্থানে থাকে, বাকিগুলো কিন্তু থাকে না। আচ্ছা, এবার আসি। তো গ্রুপ 2 মনে রাখার লেগে তুমি এভাবে মনে রাখতে পারো যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে কি বাটিতে রাখো। এটা আমার কাছে একটু জটিল মনে হয়, তো অনেকে তুমি এটা মনে রাখতে পারো, বাট আই হোপ যে আমি রোমান্টিকগুলোই পছন্দ করি, যে এই রোমান্টিক ওয়েতে মনে রাখলে সেটা আরো ভালো মনে থাকে, আরো ভালো। তোমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই পূর্বের টেকনিকটাই মনে রাখো। এখন চলো আমি নতুন একটা টেকনিক শেখাই তোমাদেরকে। টেকনিকটা হলো এটা যে এখানে আমরা যদি আসি, ঠিক আছে, তোমার কি এটা হেলেনাকে রবি ছেঁচে ফেলেছে, তারপর কি বেলাল, এখানে হবে হলো বেলাল। আমরা এখানে মনে রাখতে পারি যে বেলালের মনের কল্পনায়, বেলালের মনের কল্পনায় শুধুই ববের রাজত্ব। বিতে বেলাল, বেলালের মনের বলতে এমজি, মনের কল্পনায় সিএ কল্পনা, বেলালের মনের কল্পনায় শুধুই এসআর, শুধুই ববের বিয়ে, ববের রাজত্ব আরে। ঠিক আছে, তুমি চাইলে এই বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিকা রাখো এইভাবেও মনে রাখতে পারো, অথবা আমার টেকনিকটাও তুমি আরেকটা টেকনিক ইউজ করতে পারো, বেলালের মনের কল্পনায় শুধুই ববের রাজত্ব, এভাবেও মনে রাখা সম্ভব। এরপর আসি পারমাণবিক সংখ্যার বিষয়। যেহেতু প্রথম গ্রুপের মূলই নেই, তাহলে 2 যোগ করার কোনো প্রশ্ন ওঠে না, তার মানে 8 8। আচ্ছা, প্রথম মূল্য হলো 4, তার সাথে আমরা যোগ করব কত 8, যোগ করলে 12, 12 সাথে যোগ করব 8 হয় 20। এগুলোকেও মনে রাখা সম্ভব, বাট আই হোপ যে আমার কাছে আপাতত স্মার্ট প্যানেল নাই, তাই এটাকে বোঝানো সম্ভব হচ্ছে না। যতটুকু মাউজে প্রবলেম সম্ভব হচ্ছে আমি তোমাকে ততটুকু বুঝিয়ে দিচ্ছি। এরপরে এখানে গ্রুপ 3 নিয়ে যদিও নাই, এখানে গ্রুপ সরাসরি 13 নাম্বার করছি, কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রুপ 13। গ্রুপ 3 যদি মনে রাখতে চাও সেটারও আছে আমার কাছে। টিনা জহিরকে হৃদয়ে রেখেছে, ভন্ড নোবেল টাকায় ডুবেছে, তো ওগুলো তোমাদের জন্য আপাতত তেমন একটা গুরুত্বপূর্ণ না, যদি ইন্টারমিডিয়েটে উঠে যাও তখন শিখতে হবে। আপাতত তোমাদেরকে শিখতে হবে হলো গ্রুপ 1 এর মূল্য, গ্রুপ 2 এর মূল্য, গ্রুপ 17 এর মূল্য। এই কয়টা মূল্য লিখতে হবে তোমাকে বিক্রিয়া করার জন্য, 1 2 এবং 17 মূল্য, এগুলো করবা বিক্রিয়া করার জন্য। আর গ্রুপ 11 রাখবা মুদ্রা ধাতু মনে রাখার জন্য, পাশাপাশি গ্রুপ 13 রাখতে পারো। তো এই কয়টা করে নিতে হবে তোমাকে মুখস্থ, ঠিক আছে? 1 2 17 এবং 11 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রুপ 13 যে মূল্য আছে সেখানে আছে 1 2 3 4 5 6, তার মানে 8 যোগ করতে হবে। এখানে আছে বাংলাদেশ অবতার গেল ইন্ডিয়ার কি টিম নিতে। আচ্ছা, তো এটা একটা ওয়ে যে বাংলাদেশের অবতার গেল কে তোমার কি ইন্ডিয়ার টিম নিতে। এখন এইভাবে প্রশ্নটা আমরা এইভাবেও পড়তে পারি যে বাবা, তোমার এখানে কে, এখানে বি আছে, বাবা এলো, হ্যাঁ এখানে এইভাবে বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নিঝুম দ্বীপে। ঠিক আছে, বাবা বিতে বাবা, এলো এলো, বাবা এলো গেল জিএ গেল, ইন্ডিয়া আইএন ইন্ডিয়া, থাইল্যান্ড তাই টিএস থাইল্যান্ড, নিঝুম দ্বীপে এনএস নিঝুম দ্বীপে। ঠিক আছে, বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নিঝুম দ্বীপে, আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি। সেম প্রথম আছে 5, মানে 4 পর তো 5ই হয়। এখন 5 পর যোগ করবো 8, তাহলে 5 সাথে যোগ করলে 8 যোগ করলে 13, 13 সাথে যোগ করবো 8 যোগ করলে হয়। ঠিক আছে, আচ্ছা তো এরপর আসি আমরা, তো এখানে 8 সাথে এটার সাথে এই যোগ করলে এটা কিন্তু হয় না। আচ্ছা, কেন হয় না এটা আমি পরে কথা বলছি। গ্রুপ 13 সর্বস্তরে 3টি ইলেকট্রন আছে। গ্রুপ 13 সকল মৌলের যোজনী 3। গ্রুপ 13 মৌলগুলো কারোর সাথে ইলেকট্রন বিন্যাস বা কারোর সাথে বিক্রিয়া করার সময় 3টি ইলেকট্রন ত্যাগ করে, তাই এদেরকে সবসময় 3+ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি গ্রুপ 14। গ্রুপ 14 কাল সিলেট গেলে সোনা পাবে ফারিয়া। আচ্ছা, এখানে একটা যে কাল সিলেট গেলে সোনা পাবে ফারিয়া, এটা একটা, অথবা কাকার সাথে গেলে সোনা পাবে ফ্রিতে। ঠিক আছে, কাকার সাথে গেলে সোনা পাবে ফ্রিতে, কাকা সি, সাথে এস, তারপর গেলে জি, গেলে জি, আমি যদি গেলে বানান করি জি ই গে এল এল এ, গেলে হয়েছে। সোনা এস এন সোনা, পাবে পিবি পাবে, আর ফ্রিতে এফ আর, ঠিক আছে এফ এল হয়েছে। কাকার সাথে গেলে সোনা পাবে ফ্রিতে, তুমি চাইলে এভাবেও এই গ্রুপটাকে মনে রাখতে পারো। তো গ্রুপ মৌলের টোটাল 8টি মৌল আছে, মানে 4টি সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে, এর যোজনী 4, এবং এই যে কোনো কারোর সাথে বিক্রিয়া করে
4 হয়, মানে হলো কার্বন 4 প্লাস। ঠিক আছে, আচ্ছা। এরপর আসি গ্রুপ 15 যে মৌলগুলো আছে, গ্রুপ 15 সেই মৌলগুলো নিয়ে একটু কথা বলতে। তো গ্রুপ 15 বিষয় হলো নিপা আছে আন্টির বাসার মধ্যে, নিপা আছে আন্টির বাসার মধ্যে। নিপা এন, নিতে এন, তারপর পিতে পা, আছে এস, আন্টির তোমার কি আন্টি তো যদিও মিলা নেই এস বি, বাসর বি এ, মধ্যে এখানে তো এটা মেলে না আমার কাছে অতটা ভালো মনে হয়নি, বাট এটা তোমরা সবাই পড়ছো তাই এটা বললাম। এছাড়াও তোমাদের কাছে আরেকটা আছে, সেটা হলো কি ছিল, আচ্ছা এখানে আমার যতটুকু মনে আছে, ও নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মেক্সিকোতে। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মেক্সিকোতে, এভাবেও তুমি মনে রাখতে পারো। এর সর্বশেষ স্তরে 5টি ইলেকট্রন আছে। এই সকল মৌলের যোজনী 5, যে কোনো কিছুর সাথে বিক্রিয়া করার সময় 5টি ইলেকট্রন ত্যাগ বা 5টি ইলেকট্রন গ্রহণ করে। গ্রুপ 16 মৌল যেগুলোকে আমরা বলি অধাতু এবং এইটাকে বিক্রিয়া করে, সেটা হলো ও এসএসসি তে পরে লোভে, ও এসএসসি তে পরে লোভে, অথবা অপু এসএসসি তে পরে লিভারপুলে, অপু এসএসসি তে পরে লিভারপুলে, এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে গ্রুপ 17 মৌল কি, ফ্লোরা কাল বাড়িতে এসেছে কি 8টার ট্রেনে, তাহলে হবে কি ফ্লোরা, অথবা ফুলকলির বাড়িতে আমি আসলাম টেনিস খেলেছি, ফুল এফ কলি সিএল, ফুলকলির বাড়িতে বিআর, ফুলকলির বাড়িতে আমি আই তা আমি, আসলাম এ আসলাম টেনিস টি খেলেছি এস টেনিস খেলেছি, ফুলকলির বাড়িতে আমি আসলাম টেনিস খেলেছি। এই সকল মৌলের টোটাল 7টি ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে। এই সকল মৌলের তোমার সর্বশেষ শক্তি স্তরে 7টি থাকলেও এই সকল মৌলের যোজনী হলো -1। যে কোনো কিছু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে, যে কোনো মৌল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস গঠন করে, বুঝছে? আচ্ছা, গ্রুপ 18 মৌল যেগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল বলে থাকি, অবশ্যই তো জানতে হয়, সেটা হলো হ্যানা আর কেয়া জিনিয়াস রাধুনি আগে থেকেই। প্রশ্নটা এইভাবে আমরা করতে পারতাম, হ্যানা আর করিম যাবে রমনা অবকাশে। হ্যানা এসি হ্যানা, হ্যাঁ এন ই না হ্যানা, আর এ আর হ্যানা, আর করিম সি আর করিম যাবে এক্স ই যাবে রমনা আর এন রমনা অবকাশে, বুঝছে? হ্যানা আর করিম যাবে রমনা অবকাশে, এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। এরপর হলো গ্রুপ 3 মূল, যেটা ওই জায়গা থেকে বাদ গেছিল, সেটা হলো সচিন ইউনুস লারা কি আক্রমণাত্মক, অথবা এইভাবে হইতে পারে সচিন ইউনুস লারা আজব ক্রিকেটার। সচিন এস, ইউনুস ওয়াই, লারা এল এ লা আর এ লা, তাহলে লারা, আজব এ, ক্রিকেটার সি আজব ক্রিকেটার, সচিন ইউনুস লারা আজব ক্রিকেটার। তারপর গ্রুপ 4 মূল, গ্রুপ 4 মনে টিনের জারে হাত রক্তাক্ত, এইভাবেও মনে রাখতে পারো, অথবা এইভাবে মনে রাখতে পারো টিনা জহিরকে হৃদয়ে রেখেছে, টিনা জহিরকে হৃদয়ে রেখেছে, আমরা এইভাবেও মনে রাখতে পারি। টিনা টিআই, জহির জেডার, তারপর কি হৃদয়, হৃদয় বানান করতে গেলে এইচ আর হয়, তো এইচ এফ, রেখেছে আর এফ, হয়েছে? গ্রুপ 5 মূল, যেটা হলো ভণ্ড নবাব টাকা দেবে, এটাও একটা বিষয়। তো ভণ্ড ভি, নবাব এনবি নবাব, টাকা টি এ টাকা, দেবে দিবি, ঠিক আছে? অথবা ভণ্ড নোবেল টাকায় ডুবেছে, ঠিক আছে? ভণ্ড ভি নোবেল এনবি নোবেল, টাকা টি এ ডুবেছে ডিবি ডুবেছে, ঠিক আছে? যে কোনো একভাবে মনে রাখতে পারো। এরপর গ্রুপ 6 মূল, গ্রুপ 6 হলো সেরা মন তোরার সঙ্গী, সেরা মন তোরার সঙ্গী। তো সেক্ষেত্রে সেরা সি আর, মন এমও, তারপর তোরা ডাব্লু, আর হলো সঙ্গে হলো এসজি। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি কাঁদে মন ওয়াইফের সঙ্গীত, কাঁদে মন ওয়াইফের সঙ্গীত, আমরা চাইলে এইভাবেও কিন্তু জিনিসটা মনে রাখতে পারি। আচ্ছা, তারপর হলো গ্রুপ 7 মূলগুলোকে মনে রাখার টেকনিক। তো গ্রুপ 7 মূলকে আমরা কিভাবে মনে রাখবো, মনটাকে রেখেছি বেঁধে, মনটাকে রেখেছি বেঁধে, মন এমন, মনটাকে টি রেখেছি আর ই, বেঁধে বিয়ার, ঠিক আছে? আবার এইভাবে হইতে পারে মনটাকে রেখেছি ভালো, মনটাকে রেখেছি ভালো। আচ্ছা,
তারপর গ্রুপ 8, গ্রুপ 8 এর মূল্য হলো ফের রোহান অসুস্থ হয়েছে। এফি ফের, রোহান আর ইউ রোহান অসুস্থ, ওএস হয়েছে, ঠিক আছে। তাহলে ফের রোহান অসুস্থ হয়েছে অথবা ফের রুহিন অসুস্থ হয়েছে, যে কোনো একভাবে মনে রাখা যেতে পারে। গ্রুপ 9 এর মূল্য, গ্রুপ 9 হলো কোদাল রাম ইরার মাথায়। তো কোদাল রাম ইরার মাথায় এটা একটা সিস্টেম, সি ও, তারপর রাম হলো আর এইচ, ইরার আই, আর ইরার মাথায় এম, অথবা কোরমা রাধো আমি খাবো, মিটো তো খাওয়া, তো কোরমা রাধো আমি খাবো, এইভাবেও আমরা মনে রাখতে পারি। এরপর আসি গ্রুপ তোমার 10 এর মূল্য। তো গ্রুপ 10 এর মূল্য হলো নীল পদ্ম পাথর দিচ্ছে, নীল পদ্ম পাথর দিচ্ছে, অথবা নীল এনআই নীল, পদ্ম পিবি পদ্ম, পিট পিট আমি করতে পারি পিট পিট পিট, কি নীল পদ্ম পিট পিট করে, ডানত্ব করে, ডাজত্ব করে, তাহলে নীল পদ্ম পিট পিট করে, ডাজত্ব করা। এরপর আসি গ্রুপ 11 মূল্য, যাকে আমরা মুদ্রা ধাতু বলে থাকি। এই ধাতুগুলো দ্বারা মুদ্রা তৈরি হয়ে থাকে, অবশ্যই ভালো করে জানবা। তো কথা ছিল আসবে রাজা, কথা ছিল আসবে রাজা, সিউ কথা, এউ রাজা, তোমার কি, তাহলে এটা। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, ঠিক আছে। তো এখানে হলো সিইউ তে ছিল হলো মনে পড়তেছে না, যাই হোক, কথা ছিল আসবে রাজা, সিইউ এইউ, তারপর কি তোমার হলো আসবে এইউ, তারপর হলো রাজা আর যে রাজা। এখানে আর একটা বিষয় ছিল, তো আপাতত জিনিসটা মাথায় নাই। আচ্ছা, তারপর এসো, তারপরে হলো গ্রুপ 12। গ্রুপ 12 হলো জীবনে কেভার হতে চাই, জীবনে ক্যাডার হতে চাই, জীবনে কি হতে চাই, ক্যাডার, জীবনে জেডেন জীবন, ক্যাডার কিডি সিডি, ক্যাডার হতে এইচ, আর চাই হলো সিএন চাই, ঠিক আছে, জীবনে ক্যাডার হতে চাই। আচ্ছা, কতিপয় গ্রুপের বিশেষ নাম, মানে কিছু গ্রুপ আছে যার বিশেষ কিছু নাম আছে, যেমন গ্রুপ 1 বা পর্যায় 1, পর্যায় 1 হলো অতি সংক্ষিপ্ত পর্যায়, গ্রুপ 2 ও 3 হলো সংক্ষিপ্ত পর্যায়, গ্রুপ 4 ও 5 হলো দীর্ঘ পর্যায়, গ্রুপ 6 ও 7 হলো তোমার কি অতি দীর্ঘ পর্যায়। টোটাল গ্রুপ কয়টা, টোটাল গ্রুপ 7টি, টোটাল গ্রুপ 7টি, এবং টোটাল তোমার কি এখানে হলো পর্যায়, টোটাল পর্যায় 7টি এবং টোটাল গ্রুপ হলো তোমার কত 14টি, সরি 18টি, টোটাল গ্রুপ হলো 18টি এবং পর্যায় হলো 7টি, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 1 হলো ক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 2 কে মিথ্যা ধাতু বলা হয়, গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হয়, গ্রুপ 16 কে চলকোজেন বলা হয়, গ্রুপ 17 কে হ্যালোজেন বলা হয়, গ্রুপ 18 কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবা যে কোন মৌলকে কি বলা হয়, এরকম প্রশ্নের নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, নিচের কোনটি মিথ্যার ধাতু, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে। এবার আসি তোমাদের টোটাল মূল্য হলো 118টি, তাদের একটু শ্রেণীবিন্যাস নিয়ে। 118টির মধ্যে 94টি মৌল আছে ধাতু, আর 6টি মৌল আছে উপধাতু, আর 18টি মৌল আছে অধাতু। 94টি যেহেতু ধাতু, এর মধ্যে হলো লেট আম থাকে, লেটাম মানে এলআই লিথিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হলো তোমার লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটা তো এগুলো হলো তোমার কি ধাতু, মানে গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 2 এর মৌল, এগুলো হলো তোমার কি ধাতু। উপধাতু মৌলগুলো মাঝখানে থাকে, অর্থাৎ গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, এভাবে যেই গ্রুপ 13 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে বলা হয়। তো এখানে এভাবে মনে রাখতে পারো, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, জি জি স্যার এস আই আর হয় স্যার বানানে, আসেন এস আসেন, সাবধানে এস বি সাবধানে, টুলে টি আর বসেন বি, ঠিক আছে। তো এগুলো হলো এই 6টা হলো উপধাতু। আর অধাতু হলো 3 রকম হয়ে থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3 ধরনের অধাতু হয়ে থাকে। এই 3 ধরনের কথা বলতে হলে কঠিন হলো তোমার 6টা, তরল হলো 1টা এবং গ্যাস হলো 11টা। 6টার মধ্যে মনে রাখার জন্য পিআইসি, এটা মানে পিচ মনে রাখতে পারো, পিচ অ্যাট সি, এটা মনে রাখলে হয়ে যাবে। এখানে পি বলতে ফসফরাস, আই বলতে আয়োডিন, সি বলতে ক্যালসিয়াম, এস বলতে সালফার, এটি বলতে তোমার হলো অ্যাস্ট্রোনিয়াম, আর কি সিজিয়াম। আর তরলের মধ্যে আছে হলো একটা ব্রোমিন, ঠিক আছে, আর একটা হলো তোমার এর মধ্যে আছে ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন স্তর। এরপর আসি পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ পর্যায় সারণীতে টোটাল কি কি জিনিস রয়েছে, পর্যায় সারণীর কোন বিষয়গুলো
তোমাদের গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু জানতে হবে। পর্যায় সারণীর সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো পর্যায় সারণীর বাম থেকে মানে ডান দিকে গেলে আর কি বিস্তৃত আনুভূমিক রাশিগুলোকে বলা হয় পর্যায়। এতে 7টি পর্যায় রয়েছে। তাহলে পর্যায় সারণীর টোটাল পর্যায় কয়টি? 7টি, এবং এগুলা বাম থেকে ডানের দিকে অগ্রসর হয়। 2 নম্বর বিষয় হলো উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত খাড়া স্তম্ভগুলো গ্রুপ বা শ্রেণী বলা হয়। এতে মোট 18টি গ্রুপ আছে। সহজভাবে এইভাবে যদি যায় সেগুলোকে আমরা বলি পর্যায়, আর যদি খারাপভাবে কোনো কিছু আসে সেটাকে আমরা বলি হলো তোমার কি গ্রুপ অথবা শ্রেণী। টোটাল পর্যায় আছে 7টি এবং টোটাল গ্রুপ আছে হলো 18টি। 3 নম্বর হলো পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যাথনাইট ও অ্যাক্টিনাইট নামে 2টি সারি রয়েছে। এরা যথাক্রমে 6 ও 7 নং পর্যায়ে এবং এরা 3 নং গ্রুপে অন্তর্ভুক্ত। মানে এই 6 এবং 7 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে সবগুলোই ল্যাথনাইট ও অ্যাক্টিনাইট। তো ল্যাথনাইট অ্যাক্টিনাইট এই সবগুলো কিন্তু 3 নং গ্রুপের মৌলসমূহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো প্রথম পর্যায়ে 2টি মৌল থাকে, দ্বিতীয় পর্যায়ে ও তৃতীয় পর্যায়ে 4টি মৌল থাকে। তারপর হলো তোমার পরবর্তী কথা হলো চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি মৌল থাকে এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি মৌল থাকে। এখানে একটু মিস্টেক আছে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এখানে লেখা আছে হলো কয়টা মৌল থাকে? 4টা মৌল থাকে, কিন্তু কথা ভুল। এখানে মৌল থাকে হলো 8টা থাকে। প্রথমে 2টা থাকে, পরে তোমার কয়টা থাকে? পরে হলো এখানে 1 নম্বর, 2 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16, 17, 18, 8টা থাকে। এখানে 8 হবে, ঠিক আছে? তাহলে 2 ও 3 নং পর্যায়ে 8টি মৌল থাকে, 4 ও 5 নম্বর পর্যায়ে 18টি মৌল থাকে এবং 6 ও 7 নং পর্যায়ে 32টি মৌল থাকে। এই হিসাবটা মনে রাখবা, নৈমিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলগুলোর ধর্ম কি ক্রমান্বয়ে পরিবর্তন হয়। মানে ধরো একই পর্যায়ের বাম থেকে ডানে গেল, সেক্ষেত্রে কি হয়? আকার হ্রাস পায়। একই পর্যায়ের তোমার কি বাম থেকে ডানে গেল, আকার ব্যতীত বাকি যে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আবার কি হয়? বৃদ্ধি পায়। এগুলো কি হয়? বৃদ্ধি পায়। আকার হ্রাস পায়। আকার আর বাকি যে ধর্মগুলো আছে পর্যায় সারণীর, সব ধর্ম একদিকে আর আকার হলো আরেক দিকে। আকার যে কাজটা করে আর অন্য ধর্মগুলো তার উল্টা কাজ করে। আকার যেখানে বৃদ্ধি পায় অন্যরা সেখানে কমে, আকার যেখানে কমে সেখানে অন্যরা বৃদ্ধি পায়। তাই মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। সেম উল্টা হবে তাহলে বাকি ক্ষেত্রে। একই গ্রুপের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকমেরই হয়ে থাকে। এটা আমরা সবাই জানি যে একই গ্রুপের মৌলগুলোকে একই রকম হয়ে থাকে। তারপরে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। একটা সৃজনশীল প্রশ্ন আসে গ নম্বর প্রশ্নে। কয়েকটা মৌল দিয়ে দেয় উদ্দীপকে, দেওয়ার পর বলে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে অবস্থান নির্ণয় করো। মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে অবস্থান নির্ণয় করো। এখন একটা মৌলর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য তোমাকে 2টা জিনিস তার বের করতে হবে। এক হলো পর্যায় বাই করতে হবে, 2 হলো গ্রুপ বাই করতে হবে। এখন প্রশ্ন হলো পর্যায়, তাহলে আমরা কিভাবে বাই করব? পর্যায় তো বাইর করতে হবে, বুঝতে পারলাম। পর্যায় কিভাবে বাই করব? সেক্ষেত্রে তোমাকে প্রথমে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা দেখতে হবে। মানে যে মৌলটা তুমি বাই করতে চাও সেই মৌলর পারমাণবিক সংখ্যাটা কত সেটা তোমার জানা থাকতে হবে, অথবা দেখতে হবে তার পারমাণবিক সংখ্যাটা কত। দেন তোমাকে ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। প্রথমে তুমি দেখে নিলা যে হ্যাঁ ঠিক আছে, আমি পর্যায় সংখ্যাটা দেখতে পারছি, দেন আমি ইলেকট্রন বিন্যাস করব। যখন তোমার ইলেকট্রন বিন্যাস করা শেষ হয়ে যাবে তখন তুমি সর্বোচ্চ প্রধান শক্তি স্তরটির নাম্বারই হবে হলো পর্যায় সংখ্যা। অর্থাৎ পর্যায় সংখ্যা ধরো সাপোজ আমি একটা ইলেকট্রন বিন্যাস করলাম, সাপোজ তোমাকে বোঝানোর জন্য 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, তারপর 3s স্কোয়ার। তো আমি এখানে একটা ইলেকট্রন বিন্যাস করলাম, এটা একটা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, 12টি ইলেকট্রন আছে তাই। তো আমি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর মানে সবচেয়ে বড় নাম্বার হলো 3। তো এই সর্বোচ্চ প্রধান নাম্বারই হচ্ছে তোমার কি পর্যায় নাম্বার। তার মানে আমার এই যে তোমার ম্যাগনেসিয়ামের যে পর্যায় সংখ্যা, তার পর্যায় সংখ্যা হবে 3। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে গ্রুপ বের করার নিয়ম। গ্রুপ কিভাবে বাই করবা, মানে কোন কোন ওয়েতে তুমি গ্রুপ বাই করতে পারো। সেক্ষেত্রে প্রথম বিষয় হলো ইলেকট্রন বিন্যাস করার পর শুধু s অরবিটাল থাকলে ওই অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। শুধু বাংলায় যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, করার পরে যেমন এই গ্রুপটা দেখো, আমি ইলেকট্রন বিন্যাস করলাম এবং সর্বশেষ ইলেকট্রন আমার s অরবিটালে প্রবেশ করলো এখানে। তার মানে যদি s অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে ওইটা হলো তোমার কি, ওই সংখ্যাই হলো তোমার গ্রুপ সংখ্যা। মানে এই s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তার মানে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হলো 2। ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা কত? কেননা
এর সর্বশেষ শক্তি স্তর যে এস ঢুকছে সেখানে হলো 2 আছে, তাই ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হলো 2। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর বিষয় হলো প্রধান শক্তি স্তরে এস ও পি অরবিটাল থাকলে এদের মোট ইলেকট্রন সাথে 10 যোগ করতে হয়। এখন সর্বশেষ শক্তি স্তর ধরো, আমি এখানে আরেকটা কানেক্ট করে দিলাম যে আমি 3p লিখলাম, ধরো 6 লিখলাম, তাহলে 2 4 10 10 12 18টা মল হইলো। এখন কথা হলো এর আমি কি নির্ণয় করবো, এর আমি নির্ণয় করবো হলো গ্রুপ সংখ্যা। যেহেতু সর্বোচ্চ নাম্বার হলো 3, তো পর্যায় সংখ্যা 3, এটা তো ইজিলি হয়ে গেছে। এবার দেখো এখানে সর্বশেষ ইলেকট্রন পিতে প্রবেশ করছে, আর সর্বশেষ ইলেকট্রন যদি পিতে প্রবেশ করে তাহলে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে এস আছে 2টার, পিতে আছে কয়টা 6টা, তাহলে 2টাকে যোগ করলে 8টা, তার থেকে 10 যোগ করলে তাহলে 8 এর সাথে 10 যোগ করলে 18টি, ওইটাই হবে গ্রুপ সংখ্যা। তার মানে যদি আমি এইভাবে ইলেকট্রন রাখি তাহলে তার গ্রুপ সংখ্যা হবে 18। আচ্ছা, 3 নম্বর বিষয় হলো সর্বশেষ শক্তি স্তরে এস এর ঠিক আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকলে এস ও ডি এর ই সংখ্যার যোগফলই হবে তোমার কি, মানে ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে গ্রুপ সংখ্যা। এখন কোন একটা ইলেকট্রন বিন্যাসে এস আর ডি আছে, আমি এরকম একটা ইলেকট্রন বিন্যাস করছি, সাপোজ 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p 6, 3s স্কোয়ার, 3p 6, তারপর হলো 3p 3d। তো আমরা যদি নর্মালি বলি 3d তে ইলেকট্রন না গিয়ে ইলেকট্রন সবসময় 4s এ আগে প্রবেশ করে। সেক্ষেত্রে আমি সাপোজ এখানে 2টা ইলেকট্রন দিলাম, আর এখানে আমি সাপোজ 6টা ইলেকট্রন দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে হলো তোমার 18, এখান থেকে এই পর্যন্ত কত আছে 18। আচ্ছা, তাহলে 18 19 20 26 নম্বর মৌল, অর্থাৎ হলো 26 নম্বর হলো এফ আয়রন, এটা একটা আয়রন, গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই অরবিটালের সর্বশেষ অরবিটালে দেখো ডি আছে এবং ডি অরবিটাল প্রবেশ করছে, এই যে ডি সর্বশেষ ইলেকট্রন, কারণ আমি আগে যখন এই পর্যন্ত করছি দেন আমি এস এ ইলেকট্রন আগে দিছি, ডি তে আমি ইলেকট্রন পর দিছি, তার মানে সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করছে। সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে সেক্ষেত্রে এস ও ডি অরবিটালের মোট যোগফলই হলো গ্রুপ সংখ্যা। তাহলে আমার ডি তে প্রবেশ করছে, তাহলে এই ডি আর এই হলো এস, এই দুটার যোগফলই হলো গ্রুপ সংখ্যা। এখানে আছে কত 6 যোগ এখানে কত 2, তাহলে গ্রুপ কত 8। তার মানে আয়রনের তোমার যে এফি আয়রন, তো আয়রনের গ্রুপ সংখ্যা হলো তোমার কত 8। শেষ। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কেন গ্রুপ 1 এ দেওয়া হলো, ফ্লোরিনের অবস্থান কেন হাইড্রোজেনের পরে দেওয়া হলো না, মানে গ্রুপ 2 এ কেন দেওয়া হলো না, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে যে কেন এই ব্যতিক্রমগুলো ঘটছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখন হাইড্রোজেনের যদি অবস্থান নিয়ে কথা বলি, হাইড্রোজেন এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং এর অনেক ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যাওয়ায় পর্যায় সারণীতে একে গ্রুপ 1 এর স্থান দেওয়া হয়েছে, কিন্তু গ্রুপ 17 এর মৌলগুলোর মতোই তোমার কি হাইড্রোজেন এর গ্রুপ গ্রহণ করে, মানে গ্রুপ কয়টা একটা ইলেকট্রন গ্রহণ করে। যেমন আমরা কি ক্ষার ধাতুগুলো যেমন একটা ইলেকট্রন গ্রহণ করে, এই তোমার কি হাইড্রোজেনে একটা ইলেকট্রন গ্রহণ করে, স্থিতিশীলতা অর্জন করে। এর বেশ কিছু ধর্ম হ্যালোজেন গ্রুপের মৌলসমূহের সাথে মিলে যায়, তবে সবকিছু বিবেচনা করে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করবা খ নাম্বারের জন্য। সেম প্রশ্ন হিলিয়াম, তোমার হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থানের কথা বলি, হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। এই হিসাবে হিলিয়ামকে গ্রুপ 2 অর্থাৎ মৃৎক্ষার ধাতুর সাথে রাখা উচিত ছিল, মানে হাইড্রোজেনের পরে, হাইড্রোজেন 1 হিলিয়াম 2, তাহলে 2 নম্বর কি হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে, হিলিয়াম 2 নম্বর গ্রুপে থাকা কথা ছিল এই হিসাবে। কিন্তু হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস এবং গ্রুপ 2 এর মৌলসমূহ তীব্র ধনাত্মক। এখন কথা হলো এই যে তোমার গ্রুপ 2 একে রাখবা, এটা তো একটা হ্যালোজেন গ্যাস তো আর গ্রুপ 2 এ থাকে না, গ্রুপ 2 হলো মৃৎক্ষার ধাতু থাকে, কিন্তু এখানে এটা হলো তোমার কি একটা হ্যালোজেন গ্যাস, এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তার হলো তীব্র তড়িৎ ধনাত্মক, তাই তোমার কি হিলিয়ামকে অনন্য নিষ্ক্রিয় গ্যাসের সাথেই গ্রুপ 18 তে স্থান দেওয়া হয়েছে। এরপর আসলে ল্যাকথেনাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের অবস্থান। যে ল্যাকথেনাইট এবং অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো আছে তাদেরকে নিচে আলাদাভাবে কেন দেওয়া হয়েছে, তাদেরকে পর্যায় সারণীর সঠিক জায়গায় কেন অবস্থান দেওয়া হয় নাই।
এ বিষয়ে যদি কথা বলতে চাই, মূলত এগুলো গ্রুপ 3 এর অবস্থিত। এই যে ল্যাকথেনাইট এবং অ্যাক্টিনাইট যে মৌলগুলো আছে, এগুলো হলো তোমার কি গ্রুপ 3 এ যে মৌলগুলো আছে সেই গ্রুপ 3 এর মৌলগুলো, ঠিক আছে। তো যেহেতু গ্রুপ 3 এ এরা অবস্থিত এবং পর্যায়ের কথা বলে 6 এবং 7 কে যথাক্রমে, মানে গ্রুপ পর্যায় 6 কে বলা হয় ল্যাকথেনাইট, পর্যায় 7 কে বলা হয় অ্যাক্টিনাইট, ঠিক আছে। পর্যায় 6 কে আমরা বলি ল্যাকথেনাইট আর পর্যায় 7 কে আমরা বলি অ্যাক্টিনাইট। গ্রুপ 3 তে এতগুলো মৌল মূল সারিতে স্থান দিলে পর্যায় সারণীতে সৌন্দর্য নষ্ট হয়। তাই পর্যায় সারণীর সৌন্দর্য বজায় রাখার জন্য এই মৌলগুলোকে আলাদা স্থান দেওয়া হয়েছে। এরপর আসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই জায়গা থেকে 100% গ্যারান্টি দিচ্ছি যে সিকিউ এখান থেকে পাবাই পাবা, মানে সৃজনশীল প্রশ্ন পাবাই পাবা। এখানে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম, বেশ অনেকগুলো ধর্ম রয়েছে। তার মধ্যে হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আকার। এই কয়েকটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আরও আছে গলনাঙ্গ, স্ফুটনাঙ্গ, বেশ অনেকগুলোই রয়েছে। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে মানে সৃজনশীল প্রশ্ন তোমরা পাবা, এই সম্পর্কে তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তো আমরা এই বিষয়ে যদি কথা বলতে চাই, পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের কিছু ভৌত ও রাসায়নিক ধর্ম যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার, গলনাঙ্গ, স্ফুটনাঙ্গ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। এটা তো কাকে বলে? এবার আসি ধাতব ধর্ম। ধাতব ধর্মের বিষয়টা কি বা ধাতব ধর্ম কাকে বলে? যে সকল মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদের ধাতু বলে। যে সকল মৌল এক বা একাধিক তোমার ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। তাহলে ধাতু দুই ভাবে লেখা আছে, যে কোনো একটা পড়লেই হয়। পর্যায় সারণীতে পর্যায়ের বাম থেকে ডানে কি ধাতব মৌল ক্রমান্বয়ে কি হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। সোজা বাংলা হলো হিসাব এটা, যে যদি বাম থেকে ডানের দিকে যাও সেক্ষেত্রে এটা কি পায়? হ্রাস পায়, এটা পায় হ্রাস। উপর থেকে যদি নিচের হিসাব করি তাহলে এটা পায় বৃদ্ধি, এটা পায় কি বৃদ্ধি, বুঝছে? আচ্ছা, তারপরে আসি হলো অধাতব ধর্ম, জাস্ট এটা উল্টা হবে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে অধাতব ধর্ম বলে, বুঝছে? আচ্ছা, পর্যায় সারণীতে পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। অর্থাৎ এই জাস্ট এটার উল্টা, বাম থেকে ডানে গেলে আগেরটা ছিল হলো হ্রাস পায়, এখন এটা বৃদ্ধি পায়। উপর থেকে নিচে ছিল আগে ছিল বৃদ্ধি পায়, এখন এটা অধাতব ধর্মের ক্ষেত্রে এটা হ্রাস পায়। যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আবার কোনো সময় তোমার কি অধাতুর মতো আচরণ করে, তাদেরকে অর্ধধাতু বা উপধাতু বলে। পর্যায় সারণীতে বামে ধাতু, মাঝে উপধাতু এবং ডানে কি অধাতু রয়েছে। যেমন গ্রুপ 1-2 হলো ধাতু, গ্রুপ 1 আর গ্রুপ 2 হলো ধাতু, ঠিক আছে। গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18-17 পর্যন্ত এগুলো হলো অধাতু। মাঝখানে গ্রুপ 3 থেকে শুরু করে 13 পর্যন্ত, 12 পর্যন্ত ধরলাম, 12 পর্যন্ত এগুলো হলো তোমার কি উপধাতু, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি পরমাণুর আকার অথবা ব্যাসার্ধ। পরমাণুর আকার অথবা ব্যাসার্ধ, কোন গ্রুপ উপর থেকে যত নিচে নামা হয় পরমাণুর আকার বাড়তে থাকে। সোজা বাংলা কথায় একটা পর্যায় সারণের বাম, ধরো গ্রুপ 1 এর মৌলগুলা তোমার কি উপর থেকে যখন নিচের দিকে আসে, যেমন প্রথম হলো হাইড্রোজেন, তারপর হলো তোমার কি লিথিয়াম, তারপর কি সোডিয়াম, যখন উপর থেকে নিচের দিকে আসে তখন পারমাণুর আকার বৃদ্ধি পায়। পারমাণবিক আকার দেখ, হাইড্রোজেনের থেকে এটার আকার বড়, তার থেকে সোডিয়ামের আকার বড়। কেন বড়? তার কারণ হলো এদের পর্যায়ের সংখ্যা বৃদ্ধি পায়। হাইড্রোজেনের সার্কেল 1টা, হিলিয়ামের সার্কেল 2টা, লিথিয়ামের সার্কেল 3টা। এরপরে কোন গ্রুপ যত বাম থেকে ডানের দিকে যায় পরমাণুর আকার তত ছোট হয়। অর্থাৎ একটা পর্যায় ধরো, এখানে দ্বিতীয় পর্যায়ে ধরো বাম থেকে ডানের দিকে গেল, সেক্ষেত্রে আকার কি হয়? ছোট হয়। কেন আকার ছোট হয়? এর একটা বিশেষ কারণ হলো যখন একই পর্যায়ের বাম থেকে ডানা যায় তখন কিন্তু তার ইলেকট্রন সংখ্যা বাড়ে। যেমন আমি যদি বলি প্রথম হলো লিথিয়াম, দ্বিতীয় নম্বর পর্যায়ে আছে, তৃতীয় তারপরে আছে লিথিয়ামের পর হলো বেরিলিয়াম,
বেরিলিয়ামের পর আছে বোরন, তারপর আছে কার্বন, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6। যখন একই পর্যায়ের বাম থেকে আমরা ডানের দিকে যাই তখন পারমাণবিক সংখ্যা সবসময় 1 করে বৃদ্ধি পায়। আর যখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় তখন কিন্তু ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। এই পারমাণবিক সংখ্যা ধনাত্মক, ইলেকট্রন সংখ্যা ঋণাত্মক, এদের মধ্যে একটা আকর্ষণ থাকে, মানে যখন দুজনের মধ্যে একটা আকর্ষণ থাকে তখন জিনিসটা অটোমেটিক্যালি ভাবে ছোট হতে থাকে, কারণ তোমাকে অনেকটা মাইনাস প্লাসকে কি করছে, আকর্ষণ করছে। ধরো এখানে মাইনাস আছে এখানে, আর এখানে প্লাস আছে, আমরা তো চুম্বক দেখছি, মাইনাস প্লাস সবসময় কি করে, একজন একজন আকর্ষণ করে। যখন আকর্ষণ করে তখন এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, যার ফলে আকারটা কি হয়, ক্রমান্বয়ে ছোট হয়। তাই যত বাম থেকে ডানের দিকে যাবে আকার তত ছোট হবে। এরপরে বাকি যে ধর্মগুলো আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সবগুলো ধর্ম সেম। যেহেতু এটা বাম থেকে ডানে গেলে হ্রাস কি আকার ছোট হয়, তার মানে এগুলো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। পারমাণবিক আকার কি হয়, বৃদ্ধি পায়। সেটা হতে পারে আয়নীকরণ, হতে পারে ইলেকট্রন আসক্তি, হতে পারে তড়িৎ ঋণাত্মকতা। আবার উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, হ্রাস পায়, কারণ এর ক্ষেত্রে বৃদ্ধি পাইছে, এর ক্ষেত্রে হ্রাস পাবে। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল, মানে আয়নীকরণ শক্তি কাকে বলে, এটা কিন্তু প্রশ্ন থাকে। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন উপসরণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে বা আয়নিক শক্তি বলে। বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তারপরে আসি ইলেকট্রন আসক্তি। এটারও সেম, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। কাকে বলে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন 1 মোল, তোমার কি গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন স্থান করে তোমার কি ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তাকে ওই মৌলের কি বলা হয়, ইলেকট্রন আসক্তি বলে। দেন আমরা চলে যাব সেম, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা, এটাও সেম, বাম থেকে ডানে গেলে কি হয়, বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। ঠিক আছে, তো কাকে বলে, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মসমূহের সাথে পর্যায় ও গ্রুপের সম্পর্ক, তো এইগুলো একটু অটোমেটিকলি দিয়ে রাখছি যেন জাস্ট তোমার সুবিধা হয়। তাহলে পারমাণবিক আকার ও বা ব্যাসার্ধ, সেক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কি হয়, হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এই জাস্ট এইটা যা আছে, ঠিক আছে। আর বাকি যে ধর্মগুলো গুরুত্বপূর্ণ, যেমন হলো আয়নীকরণ শক্তি, এই দুটো তেমন গুরুত্বপূর্ণ না। পারমাণবিক আকার, ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই প্রথমটা যা আছে জাস্ট এইটারই উল্টা হলো এই তিনজন জাস্ট এর উল্টা। দেখো, পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর এরা বলছে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, মানে বৃদ্ধি পায়। তাহলে এটা যদি বৃদ্ধি পায় তার মানে এটা হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। পারমাণবিক আকার একদিকে, আর বাকি যে গুরুত্বপূর্ণ আছে মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরা একদিকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে আরো বেশ অনেক কিছু। তো আসলে অধ্যায়ে অনেক কিছু থাকে, আর সায়েন্সের জন্য সবচেয়ে বেশি প্রেফার আমি যেটা করি সেটা হলো স্মার্ট প্যানেল। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের স্মার্ট প্যানেল নিয়ে নিচ্ছি, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগেই তোমরা আমাকে স্মার্ট প্যানেলে পাবা, এবং তোমাদের পরীক্ষাতে আমার প্রত্যেকটা ক্লাস স্মার্ট প্যানেল পাবা। এইখানে তোমাদের গুচ্ছিত রাখছি যেন আপাতত তোমরা পিডিএফ গুলো, যাই হোক অনেকে কিন্তু আমাদের থেকে প্রচুর পিডিএফ আমরা সেল করেছি তোমাদের কাছে, কারণ স্মার্ট প্যানেল না পাওয়া পর্যন্ত তোমাকে তো আর বসে থাকা যাচ্ছে না, তাই না। যদি থাকতে হয়তো ওখানে সব বুঝিয়ে দিতাম, আপাতত তোমাদেরকে আমি ক্লাসটা বুঝিয়ে দিচ্ছি। পাশাপাশি এই পিডিএফ গুলো যারা ক্রয় করতে চাও মাত্র পার সাবজেক্ট 100 টাকাতে, এবং সকল সাবজেক্ট অর্থাৎ 13টা সাবজেক্ট মাত্র 500 টাকাতে। দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, যোগাযোগ করে খুব ইজিলি তুমি নিয়ে নিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, আর ফ্রিতেই তোমরা সকল ক্লাস পেয়ে যাবা তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমাদের এই চ্যানেলে। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। তো চলো বাকি বিষয়গুলো দেখি। 1789 সালে তোমার কি ল্যাভোইসিয়া, তোমার হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার, এই মৌলগুলোর কি মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতুকে দুই ভাগে ভাগ করেন, যেটা আমরা জানি। তারপরের বিষয়টাও এটাও আমরা জানি। 1829 প্রথমে দিকে বলছি ডোবেরানের ক্রয় সূত্র যেটা আছে, ডোবেরানের ক্রয় সূত্র করেন। ক্রয় সূত্র হিসাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে তিনি প্রথম ক্রয় মৌল হিসাবে চিহ্নিত করেন।
নৈবিত্তিকের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তী ধারা আসে হলো 1864 সালে, সেটা হলো নিউল্যান্ড, তিনি অষ্টক সূত্র প্রবর্তন করেন। তারপরে আসে হলো তোমার 1869 সালে মেন্ডেলিভ, যিনি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবৃত্ত করেন, এই সূত্রটি আবিষ্কার করেন। দেন আসে একটু পরিবর্তন, মৌলিক পদার্থের তোমার কি অস্তিত্ব সম্পর্কে সঠিক ধারণা প্রবর্তন করেন হলো তোমার কি মেন্ডেলিভ। এরপরে মেন্ডেলিভের পরে আসে 1913 সালে হলো মোসলে এসে পুরো ধারণা উল্টায় দেয়, জাস্ট উল্টা পাল্টা, মানে এর ছিল হলো পারমাণবিক সংখ্যা ভরের সাথে কাজ করে। ইনি এসে মেন সূত্রের প্রবর্তন করে বা মেন সূত্রের ধারণা তিনি দেন যে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজালে প্রস্তাব দেন হলো তিনি, যে পারমাণবিক ভর যদি না, ঠিক আছে মেন্ডেলিভ সাহেব, পারমাণবিক ভরের পরিবর্তে যদি আমরা পারমাণবিক সংখ্যা ব্যবহার করি তাহলে আমাদের মৌলগুলো কি হবে, আরো সুন্দরভাবে সজ্জিত থাকবে, মনে রাখা আরো সহজ হবে এবং যেই ধর্মগুলো আছে সেগুলো সঠিকভাবে কিন্তু মেনটেন হবে। সেক্ষেত্রে তিনি গত 1913 সালে এই প্রবর্তনটা দিলেন। দেওয়ার পরে আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়নের সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাই কেমিস্ট্রি অর্থাৎ ইউপ্যাক এখন পর্যন্ত 118টি মৌলকে আবিষ্কার করেছে এখন পর্যন্ত। আচ্ছা, পর্যায় সারণীর বাম থেকে ডানে পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া উপর থেকে নিচ থেকে অংশগুলোকে আমরা শ্রেণী বা গ্রুপ বলে থাকি। এরপরে আমরা আসি এর বৈশিষ্ট্য। এই বিষয়গুলো যে এখানে আমরা লিখছি অলরেডি তোমাদের এই পুরো ক্লাসটা আমরা করিয়েছি, ঠিক আছে, যে এর বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এই যে এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করছি। এই জিনিসটা আবারও এখানে সুন্দর করে তোমাদেরকে লেখা রয়েছে, কেন লেখা রয়েছে সেটাও আমি তোমাদের ক্লিয়ার করছি। দেখো তোমাকে গ্রুপ বের করার নিয়ম শেখানো হয়েছে, তোমাকে গ্রুপ কিভাবে করব সেই বিষয়টা এখানে উদাহরণ সহকারে এখানে দেওয়া আছে। তারপর হলো 1 থেকে 30 মোলের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সবগুলো ইলেকট্রন বিন্যাস পর্যায়ক্রমে দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে তোমাদের জন্য দেখো যে কিভাবে আমরা একটা বিক্রিয়া করি বা কিভাবে মৌলগুলো ত্যাগ করে, এই বিষয়ে আমি বিস্তারিত অলরেডি তোমাকে বুঝাইছি। পর্যায় সারণীর ব্যতিক্রম কিছু নিয়ম, এইটা হলো তোমাদের জন্য বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, তারপর তোমার কি লেকথেনাইট অ্যাক্টিনাইটের অবস্থান, তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। তো এখানে বিস্তারিত যে জিনিসগুলো আছে এগুলো তোমাদেরকে আবার ছবির মাধ্যমে এখানে কিন্তু দেখানো হয়েছে। আশা করি আর কোনো সমস্যা নাই এই অধ্যায়ে। তারপরে যদি তোমার কোনো সমস্যা মনে হয়, কোনো প্রবলেম মনে হয়, অবশ্যই আমাকে জানাবা। আমি সেক্ষেত্রে তোমাদেরকে আরো ভালোভাবে তোমাদেরকে বিষয়গুলো বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এতটুকুই। যারা পিডিএফগুলো ক্রয় করতে চাও তারা চাইলে আমাদের চ্যানেলে বা এই ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে খুব অনায়াসে কিন্তু আমাদের সাথে পিডিএফগুলো ক্রয় করতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।